অন্ধকার ঘরে একটা ফ্রেমকে বুকে জড়িয়ে কাঁদছে মোহ। ফ্রেমে থাকা মানুষগুলো তার মায়ের ছবি। তার বাবা মায়ের ছবিটা দেখে কত রাত জেগে কেঁদেছে মোহ, হিসেব নেই। হ্যাঁ, হিসেব নেই, কারণ তার মা এই দুনিয়া ছেড়ে অনেক আগে আল্লাহর কাছে চলে গেছে। মোহর ফ্যামিলি বলতে আছে তার বাবা, সৎ মা আর ভাই। বাবা আগে ভালোবাসা প্রকাশ করলো, এখন তা প্রকাশ করে না, কারণ তার সৎ মা চায় না মোহর উপর কোনো আলগা পিরিত দেখাক। মোহর মা মারা যায় দ্বিতীয়বার সন্তান জন্ম দিতে যেয়ে। দ্বিতীয় সন্তান যখন মৃত জন্ম নেয়, তার মুখ দেখার আগেই মৃত সন্তান নিয়ে ওপারে পাড়ি জমায় তার মা। মোহর মায়ের ইন্টারনাল ব্লিডিং হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চা জন্ম দেওয়ার আগেই পেটেই মারা যায় সে। মোহর বয়স যখন 4, তখন মা হারা সন্তান সে। বাবা নতুন বিয়ে করলো। চাচিরা ভালোবাসত যখন তার মা বেঁচে ছিল। মা মারা যাওয়ার পর সে অবহেলার পাত্রী হয়ে গেছে সবার কাছে। তার বাবা নতুন বিয়ে করলো। তার মা মারা যাওয়ার 40 দিনও হয়নি তখনও। নতুন মায়ের কাছে ভালোবাসা পাওয়ার জন্য মোহর সারাক্ষণ ঘুরঘুর করলো, কপালে মার ছাড়া অন্য কোনো কিছু তার শরীরে জুটেনি। সৎ মায়ের বাচ্চা হয়েছে 10 বছর পর, কিন্তু যখন থেকে উনি এসেছেন মোহকে সব ঘরের কাজ করতে দিত। মোহ আস্তে আস্তে যখন বড় হলো, সৎ মায়ের জেদ চাপলো মোহকে বাড়ি থেকে বিদায় করার জন্য। ক্লাস 9-এ যখন মোহ উঠলো, তার বিয়ে দিয়ে দেওয়া হলো তার থেকে দ্বিগুণ বয়স্ক লোকের সাথে। বাবার পা ধরে বলেছিল, অনেক আকুতি মিনতি করেছিল যেন বিয়েটা না দেয়, কিন্তু লাভ হয়নি। তার সৎমা বলেছিল যদি সে বিয়ে দিতে বাধা দেয় বাবাকে, ডিভোর্স দিয়ে দিবে, নিজের ছেলেকে নিয়ে চলে যাবে। ক্লাস 9-এ মোহর বিয়ে হয়ে গেল একটা বয়স্ক লোকের সাথে। যখন শ্বশুরবাড়িতে গেল, তখন যে জানতে পারলো ওই লোকের আগের স্ত্রী আছে, সাথে আগের 2টা বাচ্চা। মোহ ভেবেছিল এই বুঝি তার কপাল খুলল, কিন্তু যেখানে নিজে নিজেকে সে অপয়া ভাবে, কপাল কি করে তার সাথ দেয়। মোহর স্বামীর প্রথম স্ত্রী মোহকে দেখে আটকে উঠে, কাছে এসে এক থাপ্পড় মেরে দেয়। নিজের বাড়ির লোক ডেকে আনে, বিচার বসেন। কিন্তু মোহর স্বামী প্রমাণ করে মোহ আর তার ফ্যামিলি তাকে লোভ দেখিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছে। মোহর সৎমাকে অনেক টাকা দিয়েছিল তিনি বিয়ের জন্য, কিন্তু তা প্রকাশ করলো না বিচারের ভয়। অবশেষে মোহকে ডিভোর্স দিয়ে সমাজের চোখের কাছে আরো এক নতুন পদবিতে জড়িত করলো, ডিভোর্স দিয়ে। অদ্ভুত তাই না? জীবন কত সহজে রং বদলায়। ডিভোর্স দিয়ে মোহকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল স্বামী নামক শ্বশুরবাড়ি থেকে। ছোট বয়সে মা হারালো, ছোট বয়সে ডিভোর্সি পথ পেল। জীবন কত কিছু শেখায়। 15 বছরের মোহ হাসতে ভুলে গেছে, খেলতে ভুলে গেছে, জীবনটা উপভোগ করার আগে অন্ধকারে ছেয়ে গেছে। ডিভোর্স হয়ে যখন মোহ আসলো, তখন তাকে বাড়িতে ঢুকতে দিবে না তার সৎ মা জানিয়ে দেয়। কিন্তু তার সৎ ভাই তাকে অনেক ভালোবাসত। ছোট হলেও সব বুঝে ফেলতো সে। মোহকে ঘরে ঢুকতে দিবে না বলে যখন বাদ সাধলো তার ছোট ভাই রিহান। তুমি যদি আপুকে ঢুকতে না দাও, আমি আপুর সাথে বাড়ি থেকে চলে যাব। রিহান বলেছিল। রিহানের বলার জন্য তার সৎমা আসতে দিল। সেদিন রাতে খুব মেরেছিল তাকে চুলার লাকড়ি দিয়ে। ব্যথাতে কাতর হয়ে সারা রাত মাকে ডেকেছিল সে। দিন যায়, মাস যায়, বছরও গেল। মোহ 15 থেকে 21 বছরে পা দিল। সে এখন বর্তমানে সুপার শপে ছোটখাটো জব করে, কারণ সংসারে তার ইনকাম না থাকলে কপালে তার ভাত জুটবে না। অপরূপ অপসরীর অধিকার হওয়ার জন্য মোহর সৎমা তাকে আরো দেখতে পারে না। মোহর সুন্দরী থাকার কারণে অনেক বিয়ে এসেও ভেঙে গেছে। ওই যে সমাজের দেয়া নাম ডিভোর্সি। যতবার বিয়ে ভাঙে ততবার সৎমায়ের মারের শিকার হয় সে। কিন্তু 2বার থেকে রিহান বাঁচায় বলে মার খেতে হয় না তাকে। বাবা তার ব্যাপারে এত বেশি উদাসীন যে সবসময় তার সৎমায়ের কথাতে উঠে আর বসে। নিজের স্টাডির খরচটা শুধু নিজে নেয়। স্কলারশিপ পাওয়ার সুবাদে ভার্সিটির ফি তাকে দেয়া লাগে না, কিন্তু কোচিং করার জন্য তো টাকা লাগে। এইভাবে চলছে কায়নাত আফরার জীবন। আসবে কি কেউ জীবনে তার, নাকি এইভাবে ঘুটে ঘুটে মরতে হবে তাকে, কি জানে। লন্ডন নামি দামি হোটেলে চকচকে বেডের উপরে শুয়ে আছে নগ্ন অবস্থায় একটা বিদেশি নারী। মেয়েদের সাথে রাত কাটানো, ড্রিঙ্কস করা নিয়মিত অভ্যাস লন্ডনের টপ ব্যাচেলার বিলিয়নিয়ার ফাইজান ফারিস ফাজে। ব্রেকিং নিউজে কারো নাম থাকলেই এই সুদর্শন পুরুষ থাকবেই থাকবে। নাম, যশ, খ্যাতি, অহংকার, রাগ আর অ্যাটিটিউড রক্তে তার কোটি কোটি মিশে আছে। মেয়েরা 6 ফিট দেখে নীল চোকালা ফর্সা সুদর্শন পুরুষকে দেখে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে, আর উনি এসব হুমড়ি খাওয়া মেয়ে দেখে পয়সাজে হাসি দেয়। একে তো তার চেহারা নিয়ে গর্ব, এত টাকা তার যে তার 7 পুরুষ বসে বসে খেতে পারবে। তার একটাই ধারণা, মেয়েরা শুধু টাকা বুঝে। হোটেল থেকে বের হয়ে আসে। আজ তার লন্ডনে শেষ রাত হয়তো, কারণ তার মা বাংলাদেশ ব্যাক করার জন্য আদেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাক করার ইচ্ছা তার মনে যদিও বিন্দুমাত্র নেই, তবুও মায়ের কসমে বাধ্য হয়ে যাচ্ছে এক প্রকার। কাল বিকালে তার ফ্লাইট। গাড়ির উপর বসে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ছে ফারিস। অন্ধকার কিংবা আলো,
আমি সবখানে সেরা, আমি রাজা। এই ফারিস কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু ফারিসকে সবাই ভালোবাসবে। ভালোবাসা বলতে কিছুই নেই। আমি খারাপ, সো হোয়াট, আমি খারাপের রাজা। এই বলে বাঁকা হাসি দিয়ে গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে ছুটল। আরেকদিকে বারান্দার ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে মোহ। তার ধারণা সব থেকে যে তারাটি বেশি জ্বলজ্বল করছে সেটাই তার মা। আমি ভালো আছি মা। মোহ কথাটি বলে দীর্ঘশ্বাস ফেলল। সকালে সবার জন্য নাস্তা তৈরি করছে মোহ। ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, যা কাজ বাকি থাকে তা করে ডিউটিতে যায়। ডিউটি শেষ করে হয় কলেজে যায়, না হয় বাসায় ফিরে এসে কোচিং। আজও তাই। নাস্তা বানিয়ে নিজে অল্প খেয়ে ভাইকে নিয়ে বের হলো স্কুলের জন্য। স্কুল তার 8টায়, তাই তাকে দ্রুত স্কুলে ঢুকিয়ে দিল। তার ভাই যাওয়ার আগে দিয়ে টুক করে বোনের গালে চুমু খেয়ে ভিতরে চলে গেল। মোহ হেঁটে সুপার শপে গেল। সুপার শপে বিভিন্ন লোক আসে, কেউ হয়তো বাজে ইঙ্গিত করে, কেউ বা বাজে প্রস্তাবও দেয়, কিন্তু কি আর করা, চাকরি না করলে খেতে পাবে না সে। সারাদিন কাজ সারতে, কলেজ যেতে, কোচিং সারতে মোহরাজ বাড়িতে যাওয়া হয়নি, কিন্তু বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে যে তার ফিরতে দেরি হবে। সন্ধ্যাবেলা দেরি হয়ে যাওয়ার কারণে মোহ রিস্ক নিল না, হেঁটে যাওয়ার, বাসে উঠে পড়লো। এদিকে ফারিস বাংলাদেশে এসে নিজের ওয়ান নাইট স্ট্যান্ড ক্লাবে ড্রিঙ্কস করতে চলে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে নিজে গাড়ি নিজে ড্রাইভ করে ফিরছে বাড়ির দিকে, কারণ এখন না ফিরলে তার মাথাকে আস্ত রাখবে না। একদিকে মোহ বাসে করে আসছে, আর একদিকে ফারিস তার নিউ ব্র্যান্ড ব্ল্যাক কারে করে আসছে। দুজন এক রাস্তাতে করে ফিরছে, শুধু গন্তব্য বিপরীত। এর মধ্যে কই থেকে একটা বাইক এসে ব্রেক ফেল করে ফেলেছে। মাঝখানে বাইক, দুই পাশে বাস আর কার। সময় মতো তারা দুজন না থামালে আজ অঘটন ঘটে যেত। হুট করে ব্রেক করায় বাসের ঝাঁকিতে মোহ আটকে ওঠে। এদিকে ফারিস গাড়িতে বসে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে বাইকের উপর বসা মানুষটার দিকে। বের হয়ে কিছু কিছু বলতে যাবে, তার আগেই নিজের গাড়ির কাছ দিয়ে দেখতে পেল বাসের জানালা দিয়ে একটা মেয়ে মুখ বের করে কি হয়েছে তা দেখছে। সাদা ওড়না মাথায় দেয়, নুরানি ভাবটা যেন উপচে পড়ছে। মেয়েটা আর কেউ না, জানালা দিয়ে মুখ বের করে দেখছে মোহ, যে বাইরে কি হচ্ছে। মোহকে দেখার সাথে সাথে ফারিসের সারা শরীর বেয়ে মনে হয় যেন কারেন্ট বয়ে গেল। চোখ দুটো স্থির, বুক ধকধক, মন অস্থির। বুকে হাত দিয়ে দেখলো কেমন ঢিপ ঢিপ আওয়াজ আসছে। আবারও তাকাতে যাবে, মোহ জানালার বাইরে মুখ রাখেনি, ভিতরে চলে গিয়েছে। কিন্তু তার আগে বাস তার কারকে ক্রস করে চলে গেল। ফারিস বুকে হাত দিয়ে গাড়িতে ওইভাবে কিছুক্ষণ বসে রইল। নিজে নিজে বলে উঠলো, ইম্পসিবল। কথাটা বলে রাগে মাথার রক ফুটিয়ে তুলেছে। জোর স্পিড বাড়িয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিল। রাতের বেলা দেরি করে পৌঁছাতে মোহর সৎ মা নানান কথা শুনিয়ে ফেলেছে এখন। কি রে, কোন নাগরের সাথে লীলা করে আসলি যে এতক্ষণ লাগলো আসতে? কলঙ্কিনী মেয়ে, সব আমার সংসারে সে অন্ন ধ্বংস করার জন্য এসেছে। এইভাবে রাগে গজরাতে গজরাতে আরো নানান কথা তিনি বলেছেন। মা চুপ করো তো, বিরক্ত লাগছে এখন। রিহান কিছুটা চিল্লিয়ে বলল। তার মা চুপ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর যে স্টার্ট করবেন উনি এটা জানা কথা। মোহ অভ্যস্ত হয়ে গেছে এইসব শব্দ শুনে, কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগাটা নাড়া দিয়ে ওঠে। আজ রাতে ভাত দিবে না তার এই সৎমা, এই জন্য সে পানি খেয়ে নিজের ঘরে ঘুমোতে গেল। ঘরে যেয়ে দেখলো টেবিলের একপাশে কি ঢাকা আছে। উঠে দেখলো ভাত রাখা আছে, চিরকুটে লেখা, ঝটপট খেয়ে ঘুমিয়ে যা আপু, প্লেটে ধুয়ে রেখে দিস, বেকুবের মতো রেখে দিস না। চোখে পানি টলমল করছে রিহানের চিরকুট দেখে। হাত ধুয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে গেল মোহ। রাত্রি 12টা। ফাজের পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে তার বড় সন্তানের কখন আসবে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফারিস একগাদা অ্যাটিটিউড নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। পরিবারের সবাই দেখে খুশিতে ডগমগ করছে। এতক্ষণ কই ছিলি? ফ্লাইট তো কবে ল্যান্ড করে হয়েছে। এপ্রিল এগিয়ে এসে ফারিসের মা, একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম দেশে এসে মা, এখন অনেক টায়ার্ড, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। ফারিস বলল নিজের শরীর থেকে জ্যাকেট খুলতে খুলতে। ঢং দেখো। ফারিয়া ভেঙচি দিয়ে বলল, উপরে যা, যে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমা। ফারিসের বোন। সুলেমান বলল। ফারিস ফারিহার মাথাতে টোকা মেরে উপরে চলে গেল ফ্রেশ হতে। নিজের রুমে এসে ফারিস ফ্রেশ হয়ে উদাম গায়ে বেডে শুয়ে পড়লো উপুত হয়ে। কিন্তু যখনই চোখ বন্ধ করছে বাসের মেয়েটার মুখটা বারবার ভেসে উঠছে। কি জন্য ভেসে উঠছে সে নিজেও জানে না। স্টপ কামিং টু মাই ড্রিমস। বিড়বিড় করে ফারিস বলে ঘুম দিল। সকালবেলা মোহর সুপার শপ ছুটি আজকে। সে সকালে এমনিতে তাড়াতাড়ি উঠে নাস্তা বানিয়ে ফেলে। আজও তাই নামাজ ছেড়ে নাস্তা বানাতে বসে গেছে। নাস্তা সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে যখন পড়তে বসে টেবিলে,
তখনই তার সৎ মা তার ঘরে এসে মুখের উপর বাজারের ব্যাগ ছিটিয়ে দিল। জমিদারের মতো বাড়িতে না থেকে বাজার করে নিয়ে আয়। খাচ্ছিস আর হাতির মতো বলছিস, শরীরে একটু হাওয়া লাগাস। সেলিনা বেগম পড়া ছেড়ে উঠে পড়ল। মোহ এমনিতে কাজের চাপে, কোচিং যাওয়ার চাপে পড়া হয় না। আজ একটু সুযোগ পেয়েছে, তো আজকেও কাজ করা লাগবে। কি আর করা, বেরিয়ে গেল বাজার করতে। 3 দিন পর ফারিস অস্থির হয়ে নিজের রুমে পায়চারি করছে। এত অস্থির তাকে কোনো কালে দেখা যায়নি। সিগারেটের কয়টা প্যাকেট যে শেষ করে ফেলেছে তার হিসেব নেই। আমার আহার, নিদ্রা, শান্তি সব কিছু ওই মেয়ে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে উধাও হয়ে গেছে। তাকে এত খুঁজলাম, কিন্তু তার দেখা নাই। ইনভিজিবল নাকি? রাগে হাত মুঠো করে কথাগুলো বলছে ফারিস। ফারিহা ঘরে এসে দেখলো তার ভাই হাত মুঠো করে গ্লাস শক্ত করে চেপে বসে আছে। ভাইয়া, কি করছিস? হাতটা তো কেটে ফেলেছিস তো। ফারিহা আর্তনাদ দিয়ে বলল। ফারিস তখন স্থির হয়ে তাকিয়ে রয়েছে বাহিরের দিকে। তার এত দিকে মন নাই। ফারিহা হন্তদন্ত হয়ে ফার্স্ট এড বক্স খুঁজে এনে ফারিসকে টেনে নিয়ে বসিয়ে হাতের রক্ত মুছে দিচ্ছে। কি সমস্যা কি তোর ভাইয়া? 3 দিন হয়ে গেল তোর আসার, কিন্তু কারোর সাথে সোজা মুখে তো কথা দূরে থাক, ঘর থেকে বেরো হসনি। কিছু হয়েছে তোর ভাইয়া? ফারিহা একটু নরম স্বরে জিজ্ঞেস করলো। ফারিস একটা দীর্ঘশ্বাস ফেলে ফারিহাকে সেদিনের ঘটনা সব খুলে বলল। এরপর 3 দিন খুঁজেও সে পায় নাই মেয়েটাকে, এই জন্য মাথায় রক্ত চেপে বসে আছে তার। ফারিহা এতক্ষণ হাঁ হয়ে কথাগুলো শুনছিল। আসলে তার কানটা মনে হচ্ছে তবদা খেয়ে গেছে, নাকি নিজেরই মেমোরি লস হয়ে গেল। যতটুকু জানে তার ভাইয়ের স্বভাব সম্পর্কে, সে তো কোনো ভালোবাসা দূরে থাক, ভালোভাবে কারোর সাথে সোজাভাবে কথা বলবে তাও না। তবে একটু মনে মনে খুশি হলো এই ভেবে যে তার ভাইয়ের রাজত্বে অন্য কোনো নারীর আগমন ঘটেছে। দেখ, আমার ভাল লাগছে না, তুই যা, পরে কথা বলবো তোর সাথে। ফারিস কেমন অসহায়ভাবে কথাটা বলল। ফারিহা কি বলবে বুঝতে পারছে না। আসলে সে কখনো ভাবতে পারে নাই তার ভাই এমনি আশ্রে পড়বে কোনো মেয়ের জন্য। ভাইয়া, চিন্তা করিস না। যতটুকু আমি বুঝছি, আল্লাহ যদি তোর মনের সহানুভূতির মাঝে পবিত্রতা খুঁজে পায়, অবশ্যই উনি তোকে ওই আপুর সাথে মিলিত করাবে। এই বলে ফারিহা নিঃশব্দে ঘর ত্যাগ করলো। তাকে আমার হতেই হবে, তাকে আমার না পেলে চলবে না। 3 দিনে আমার সবকিছু হারাম করে দিয়েছে। তাকে না পেলে আমার নিঃশ্বাস নেওয়াটাও দায় হয়ে পড়বে। ফারিস বাঁকা হেসে আবারও ম্যানেজারকে কল দিল খোঁজ নেওয়ার জন্য। বেলা 12টা। মোহ উত্তপ্ত রোদে দাঁড়িয়েছে কলেজের একটা ক্লাসে জয়েন দিবে এই জন্য। কিন্তু আজ রাস্তায় যেমন ট্রাফিক, ঠিক সেই লেভেলের গরমও পড়েছে। ঘামে পুরো মুখ ভিজে লাল হয়ে গেছে। অপরদিকে ট্রাফিকে আটকা পড়ে আছে ফারিস। সামনে ড্রাইভার আর ম্যানেজার, পিছনে সে। বিরক্তিতে মুখটা একদম বিষ হয়ে গেছে তার। আপনি বের হয়ে দেখেন তো কি সমস্যা। লাস্ট আধা ঘন্টা ধরে বসে আছি এইভাবে, যত সব ফালতু এরিয়া। ফারিস রাগে কথাগুলো বলল। মোহ দাঁড়িয়ে দেখলো এক পিচ্চি রাস্তা মাঝখানে নিজের হাতে পড়ে যাওয়া আইসক্রিম তুলছে। আশেপাশে কত গাড়ি, কেউ যদি ঠেলা মেরে দেয়। ভাবতেই বুক ধুক করে উঠলো তার। দ্রুত পথে পা বাড়িয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। বাচ্চাটা ছিল ফারিসের গাড়ির সামনে। যখন মোহ বসা থেকে বাচ্চাটাকে কোলে তুলে দাঁড়ালো, ফারিস ওই মুহূর্তে পাশের জানালা থেকে চোখ সরিয়ে সামনে গ্লাস ভেদ করে চোখ পড়লো মোহর দিকে। চোখ তাৎক্ষণিকভাবে আটকে গেল। ঘামযুক্ত মুখ এতটা কি কারো মোহনীয় হয়? ফারিস ভাবছে, না, আর ভাবা যাবে না। যার জন্য আমার শান্তি গায়েব হয়ে গেছে, সে দেখি আরামসে সেবিকা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেদিন ভাবতে যে ওই উধাও। ফারিস বলল। বাচ্চাটার মা মোহর কাছ থেকে তার নিজের কাছে নিয়ে ধন্যবাদ জানালো মোহকে। মোহ এখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। বুঝছে হাঁটা ছাড়া উপায় নাই তার। মোহর চলে যাওয়া দেখে ফারিস ম্যানেজারকে বলল, ফলো হার। আই নিড ইচ অ্যান্ড এভরি ডিটেলস অ্যাবাউট হার, অ্যান্ড আই মিন ইট। আজকের মধ্যে চাই আমার। ফারিহা কলেজের ক্যান্টিনে বসে ফ্রেন্ডদের সাথে সিঙ্গারা খাচ্ছে। মুখে পানি দিয়ে গিলতে যাবে অমনি তার এক ফ্রেন্ড গা চেপে ধরে নিয়েছে। সামলাতে না পেরে ফারিহার মুখ থেকে পানি বের হয়ে গেছে। খুব খুব করে কেসে উঠল। ফারিহা চোখ তুলে দেখলো তার সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, রক্তিম চোখ নিয়ে। তার পরনে শার্টটা ভিজা। বুঝতে পারলো তারই মুখের পানি ওনার শার্টে। ফারিহা কটমট করে তাকিয়ে থাকলো ফ্রেন্ডদের দিকে। বেচারারও ভয় চুপসে গেছে। সরি বলতে যাবে অমনি ছেলেটা গ্লাস ভর্তি পানি ফারিহার মাথায় ঢেলে দিল। এমন ঘটনা আকস্মিকভাবে ঘটে যাওয়াতে সবাই দাঁড়িয়ে গেছে, কারণ তারা জানে ফারিহার বাবা এই কলেজের শেয়ারে আছে, প্লাস পলিটিশিয়ান। কেউ মজার ছলে হলেও ফারিহার গা ঘেঁষে না, আর উনি পানি ঢেলে দিল। ইউ কল নাও বেবি বলেই ছেলেটি চলে গেল। রাগে ফারিহার শরীর রিরি করে উঠছে। ক্যান্টিন থেকে বের হওয়ার আগে ড্রাইভারকে কল দিয়ে ডাকলো। ড্রাইভার আসাতে ফারিহা চটজলদি উঠে পড়লো।
গাড়ি আমি চালাবো, আপনি এই যে টাকাটা নিন, ট্যাক্সি ধরে বাসায় চলে আসুন। ফারিয়া বলে গাড়ি নিয়ে উঠে পড়লো। ফারিয়া গাড়ি চালাচ্ছে। মাঠে দেখলো ওই ছেলেটা বাইকের উপর বসে ফ্রেন্ডদের সাথে হিহি করছে। বিনা অপরাধে তার গায়ে পানি ঢেলেছে। ভাবতে মনে হচ্ছে সারা শরীরে কেউ আগুন দিয়ে দিল। ফারিয়া দেখলো তারা যেখানে আড্ডা দিচ্ছে ওখানে কিছু গর্ত হয়ে কাদা হয়ে আছে। জায়গাটা দেখে ফারিয়া বাঁকা হাসলো। গাড়ি চালিয়ে সেখানে জোরে ব্রেক কষে কাদার উপর, ব্যাস কাদা যে ছিটে পড়লো ছেলেটির গায়ে। ফারিয়া নিজের গ্লাস নামিয়ে চোখে সানগ্লাস দিয়ে বলল, নাও ইটস ইউ কুলার বেবি। ফারিয়া বাঁকা হেসে গাড়ির গ্লাস উঠে চলে গেল। ছেলেটি চোখ মুখ শক্ত করে আছে, বুঝেই যাচ্ছে রাগে তার শরীর কেঁপে উঠছে বারবার। ব্রো, তুই কি ফারিয়া ফাজকে চিনিস? ও তোর গায়ে এভাবে কাদা ছিটালো কেন? রবি, চিনি না, তবে চিনি নিব খুব শীঘ্রই। আর নুহাস চৌধুরী কি জিনিস সেটাও বোঝাবো। এই বলে নুহাস গাড়ি নিয়ে নিজেও বেরিয়ে পড়ল। নুহাস বাড়িতে এসে অনেকক্ষণ যাবৎ দরজা আটকিয়ে বসে আছে। তার মা এত করে ডাকলো সে কোনো রেসপন্স করে নাই। এখন ওর মায়ের চিন্তা শুরু হয়ে গেছে। ছোটবেলাতে এই অভ্যাসটা ছিল তার প্রচন্ড। রাগলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আজ এত বছর পরও কি নিয়ে আবার রাগারাগি করে সে এমন দরজা আটকিয়ে বসে আছে? বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে নুহাস অনেক আলাদা সবার থেকে। বড়লোক বাবা মায়ের সন্তান নুহাস হলেও অন্য সব সন্তানদের মতো বিগড়ে যাওয়া কোনো পথ ধরেনি, না এমন কোনো কাজ করেছে সে। নুহাসের চলাফেরা, কথাবার্তা আর বিহেভিয়ার সব হাই ক্লাস। নিজের পড়াশোনা শেষে বাবার অফিস জয়েন করা তার মাস 6 হলো। ফেভারিট কাজ হলো সে কার নাম বাইকে ঘোরাফেরা বেশি পছন্দ করে, তবে অফিসে গেলে নিজের কার নিয়ে যায় সে। অপরদিকে ফারিহা এসে গোসল করতে ঢুকেছে। মেজাজ গরম হলো, বাজির উল্টার প্রতিদান দিয়ে একটু হলেও শান্তি লাগছে। সে কখনো কারোর সাথে মিসবিহেভিয়ার করে না, যতক্ষণ না সামনে থাকা ব্যক্তিটি করে। অথচ আজকে তার ভুল না থাকা সত্ত্বেও কিরকম পুরো ক্যান্টিন ভর্তি মানুষের সামনে পানি ঢেলে দিল। শাওয়ার শেষে নিজের রুমে এসিটা বাড়িয়ে দিয়ে গেঞ্জের প্লাজো পরে শুয়ে গেল। রুমের মিউজিক বক্সের ভলিউমটা আরেকটু বাড়িয়ে দিল। গান শুনলে মেজাজ তার ভালো হয়ে যায়। আজও তাই হলো। ফারিস অনেকক্ষণ যাবৎ তার ম্যানেজার অপেক্ষা করছে, কিন্তু তার আসার নামগন্ধই নেই। ফোন করতে ইগোতে বাজছে তার। রিস এরোগ্যান্ট পারসন যখন কারো প্রেমে হাবুডুবু খায় তখনই সমস্যা হয়। ফারিস নিজের কেবিনের চেয়ারে পা উঠে ঠোঁটে এক হাত দিয়ে চোখ বন্ধ করে মোহর প্রতিবিম্বটা সামনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আজ চোখ বন্ধ করলে মোহর চেহারা ভেসে উঠছে না, বরং সে যে কাউকে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে এইটা দেখাচ্ছে। কেবিনের দরজাতে বারবার টোকা পড়াতে ফারিসের ভাবনাতে ব্যাঘাত ঘটল। টেবিল থেকে পা নামিয়ে নিজের পায়ের উপর পা তুলে বসল। ক্রিম কালারের শার্টে মনে হচ্ছে পুরাই মাখন হয়ে আছে। কামিন। ফারিস গম্ভীর মুখে বলল। দরজা দিয়ে প্রবেশ করলো ম্যানেজার। দেখে বোঝা যাচ্ছে যেন দৌড়ের উপর ছিলেন উনি। গুড মর্নিং স্যার। ম্যানেজার উইশ করে নিজের খাম মুছল রুমাল দিয়ে। ইয়া, সিট ডাউন। হাতের ইশারার মাধ্যমে ফারিস বলে উঠলো। ম্যানেজার বসে পড়লো অনেক ইতস্তত ভাবে। যেটা জানতে বলেছিলাম জেনেছেন? ভ্রুকুসকে জিজ্ঞেস করলো ফারিস। হ্যাঁ স্যার, সব জেনেছি। ম্যানেজার উত্তর দিল। সো স্টার্ট স্পিকিং। স্যার, মেয়েটার বিয়ে হয়েছিল। ম্যানেজার একটু আমতামতা করে বলল। বিয়ে? একটু অবাক হলো ফারিস। ম্যানেজার মোহর জীবনের পুরো ইতিহাস ফারিসের সামনে খোলা বইয়ের মতো খুলে দিল। স্যার, মেয়েটি এত ভালো যে এত মার খায় তার সৎ মায়ের কাছ থেকে। কখনো কারোর সামনে দুর্নাম করে না। বাপ তার থেকেও নেই, নিজের খরচে নিজে চলে। জীবিত লাশের মতো জীবন তার। বিয়ের প্রস্তাব আসে অনেক, তবে সমাজে কিছু নিম্ন শ্রেণীর মানুষের জন্য আর হয় না। মেয়ের নাম কয়নাত আফরা, মোহ। কোনো ব্যাড রিপোর্ট পেলাম না তার। এক নিঃশ্বাস কথাগুলো ম্যানেজার বলল। ফারিস সব শুনে স্তব্ধ হয়ে গেছে। এত কষ্ট নিয়ে সে বেঁচে আছে। রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে। মোহর জীবন নিয়ে যারা খেলা করেছে তাদের উপর। স্যার, আপনি মেয়েটার খোঁজ নিলেন যে? মানে কি করবেন তাকে? ভয়ে ভয়ে বলল ম্যানেজার। শি উইল বি মিসেস ফাইজান ফারিস ফাজ। নাও লিভ। চোখ মুখ শক্ত করে বলল ফারিস। ম্যানেজার সুরসুর করে বের হয়ে গেল। তবে তার মনে প্রশ্ন উকি দিচ্ছে যে এরকম সিম্পল মেয়ে, তার উপরে তালাকপ্রাপ্ত মেয়ে, এরকম ধনী লোক বিয়ে করবেন নাকি এক রাতের বিছানার সঙ্গী? ফারিসের মাথার রগগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। যেমন রূপে, যেমন ভাবে, যেমনই হও না তুমি, এখন থেকে এই মুহূর্ত থেকে প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা শিরায় শুধু তুমি ফাইজান ফারিস ফাজের। ফারিসের কায়নাত হবে তুমি। এখন থেকে যে তোমাকে একটা সেকেন্ডের জন্য কষ্ট দেওয়ার কথা ভাববে, তাকে আরো 10 গুণ বেশি কষ্ট দিব আমি। ফারিস অনেক চোখ মুখ শক্ত করে বলল। বি রেডি টু বি মাই ব্রাইড বেবি।
বাঁকা হেসে মোহর নাম নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ফারিস। মোহ বাসায় ফিরেছে। বাসায় ফিরতে না ফিরতেই গালে আচমকা এক থাপ্পড় খেয়ে দরজার কোণাতে বাড়ি খেয়ে ঠোঁটের একপাশ কেটে গেছে। মোহ তার ঠোঁটে হাত দিলে বুঝতে পারলো কেটে গেছে অনেকখানি।